আর তোমাকে কি বলবো মা, আমার বড় যা তিলোত্তমার জ্বালাই আমি তো আর সংসার করতেই পারছি না। আগে বুঝতে পারিনি যে আমার এরকম অবস্থা হবে। প্রত্যেক দিন সংসারে কোনো না কোনো অশান্তি হলেই বড় যা নিজের বাপের বাড়িতে চলে যায়, আর সংসারের দায়িত্ব এসে পড়ে আমার ঘাড়ে। আর যাবেই না বা কেন, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি, তাই তো উনি একেবারে হাতির 5 পা দেখেছেন। ইস, আমার যদি বাপের বাড়ি এরকম শ্বশুর বাড়ির পাশে হতো তাহলে আমিও যখন তখন বাপের বাড়িতে যেতে পারতাম। তাই নাকি? তাহলে তো তোর বড় জায়ের কপাল বেশ ভালোই, শ্বশুর বাড়ি থেকে 1 পা বাড়ালেই বাপের বাড়িতে চলে যায় আর তোকে জ্বালিয়ে পুড়িয়ে মারে, তাই তো? তোকে তো কতবার বলেছি বেশি কাজ করার কোনো দরকার নেই, তোর শাশুড়ি মা তো এবার তোর উপর পেয়ে বসেছে। ছাড়ো তো এসব কথা, বলে কোনো লাভ নেই। যাই, জামা কাপড়গুলো কেচে ফেলি, কারণ আমার মহারানী বড় যা সকালবেলা ঘুম থেকে উঠেই বাপের বাড়িতে যাবে বলে রব তুলেছে। আরে বোকা, তুই এখন নিজের হাতে জামা কাপড় কাচতে যাবি কেন? তোকে তো আমি আর তোর বাবা বিয়ের সময় ওয়াশিং মেশিন দিয়েছি। জামা কাপড়গুলো সার্ফ দিয়ে ওয়াশিং মেশিনে ফেলে দে, তাহলেই দেখবি তাড়াতাড়ি কাঁচা হয়ে যাবে। সে আর বলতে, তুমি কি ভেবেছো এখন আমি হাত দিয়ে জামা কাপড় ঘষে ঘষে কাচতে যাব? আমারও তো শখ নেই, ঠিক আছে? আমি ফোন রাখছি, রাত্রিবেলা আবার সংসারের আপডেট দেওয়ার জন্য তোমাকে ফোন করব। তুমি এবার ফোন রাখো। এভাবেই দিশা তার মায়ের সঙ্গে নিজের বড় যাকে নিয়ে সমালোচনা করার পর ফোন রেখে দেয়। আর সে জামা কাপড় নিয়ে ওয়াশিং মেশিনে কাচতে যাবে, তখনই হঠাৎ করে দেখে ওয়াশিং মেশিন কিছুতেই চলছে না। এই দেখে দিশা খুবই ভয় পেয়ে যায়। আর তখন বাড়িতে এক পাহাড় সমান জামা কাপড় জমে থাকে। আর এমন সময় দিশা তার বড় যা তিলোত্তমাকে ডেকে পাঠায়। দিদি, আমি কিন্তু এখন এত পাহাড় সমান জামা কাপড় কাচতে পারবো না, আর এর মধ্যে তোমার শাড়ির পরিমাণ বেশি আছে, তাই তুমি তোমার শাড়িগুলোকে আলাদা করে কেচে নাও, আর আমি আমার ভাগে জামা কাপড় কেচে নিচ্ছি। এমনিতেই ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে, আমার পক্ষে এত জামা কাপড় একা একা কাচা আর সম্ভব হবে না। কি, আমি এই গরমের মধ্যে এখন জামা কাপড় কাচবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো দিশা, আমার মায়ের শরীরটা ভালো নেই, তাই আমি এখন বাপের বাড়িতে যাব আজকের জন্য, তাই তুমি জামা কাপড় কেচে নাও, কেমন? তুমি এরকম কাজের নাম শুনেই নিজের বাপের বাড়িতে পালাও কেন বলো তো? এখন সারাদিন মায়ের শরীর খারাপের নাম করে বাপের বাড়িতে গিয়ে বসে থাকবে আর ভালো মন্দ গিলবে, তারপর রাত্রিবেলা হলে শ্বশুর বাড়িতে এসে গিলবে, তাও আবার আমার রান্না করা খাবার, তাই তো? আমি কিন্তু আজকে আর কোনো কাজ করতে পারবো না, আগেই বলে দিলাম। এই কথা বলতে না বলতেই দিশার বড় যা একেবারে রেগে বোম হয়ে যায়, এবং তিলোত্তমা তখনই তার ছোট জায়ের সঙ্গে ঝামেলা শুরু করে দেয়। তাদের শাশুড়ি মা সকালবেলা এরকম ঝামেলা মোটেই পছন্দ করতে পারে না, কিন্তু তাদের শাশুড়ি মা কমলা দেবী চাইলেও সেই ঝামেলা থামাতেও পারে না। তোমরা এরকম সকালবেলা উঠে ঝগড়া করে সারা বাড়ি মাথায় করো না, তোমাদের ঝামেলা শুনলে আমার প্রেসার বেড়ে যায়। আর তিলোত্তমা, দিশা তো ঠিক কথাই বলেছে, তুমি এরকম কথাই কথাই বাপের বাড়িতে চলে যাচ্ছ কেন? একটু ঘরের কাজও তো করো। এরকম পাশেই বাপের বাড়ি বলে তুমি যে সবসময় তার সুযোগ নেবে, এটা কিন্তু ঠিক নয়। আপনি আমাকে এরকম ভাবে কথা শোনালেন, আর আমি যে কালকে রাত্রিবেলা আপনাদেরকে রান্না করে খাওয়ালাম তার কোনো দাম নেই বলুন? ছোটর কথা শুনে আমার কিন্তু খুব খারাপ লাগলো, আর সেই জন্যই আমি এখন আমার বাপের বাড়িতে যাব। এই বলে তিলোত্তমা ভীষণ নাটক করতে শুরু করে দেয়, আর তার এরকম নাকি কান্না দেখে দিশা হাসতে শুরু করে। আর তখনই তিলোত্তমার মা সৃজিতা দেবী তাকে পাশের বাড়ি থেকে ডাক দেয়। কিরে তিলোত্তমা, তোকে যে সকালবেলা বললাম আজকে বাড়ি থেকে একটু ঘুরে যেতে, আমার শরীরটা ভালো নেই, এখনো পর্যন্ত তুই আসিসনি কেন মা? তাড়াতাড়ি চলে আয়, আমার কিন্তু ভালো লাগছে না। হ্যাঁ মা, আমি 1 মিনিটের মধ্যেই চলে আসছি, তুমি একটু অপেক্ষা করো, আর তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি বাড়ি গিয়ে সব কাজ করে দেব। এই বলে তিলোত্তমা শ্বশুর বাড়ির দরজা খুলে পাশের বাড়িতে অর্থাৎ তার বাপের বাড়িতে চলে যায়। আর বাপের বাড়িতে গিয়ে সে নিজের মায়ের সঙ্গে ছোট জায়ের নামে এবং শাশুড়ি মায়ের নামে একেবারে নিন্দার ঝুড়ি নিয়ে বসে। সৃজিতা দেবী ততক্ষণে তার মেয়ের জন্য গরম গরম চিকেন পকোড়া ভেজে নিয়ে আসে। আমি তো ইচ্ছে করে শরীর খারাপের নাটক করে তোকে ডেকে নিয়েছি, কারণ তোদের বাড়িতে যে ঝামেলা হচ্ছে সেটা আমার কান পর্যন্ত পৌঁছে গেছে, তাই আমি তোকে ডাক দিলাম, না হলে তোর ছোট যা তো তোকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে, আর তোর ওই বুড়ি শাশুড়ি মাও তো কম নয়। আরে মা, আমি জানি তো তুমি আমার মা, তুমি কতটা চালাক, তোমাকে আমি চিনবো না? আর ভাগ্যিস আমি ওই বাড়ির বড় ছেলেকে ছোটবেলা থেকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছি, না হলে এরকম শ্বশুর বাড়ির পাশে বাপের বাড়ির সুখ তো ভোগ করতে পারতাম না। আর আমিও কিন্তু সেরকম কথাই কথাই তোমার শরীর খারাপ বলে দিই, যাতে বাড়িতে এসে পড়ে থাকতে পারি। হ্যাঁ, এখন আর সারা বেলা শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, খাওয়া দাওয়া করার সময় হবে তখন শ্বশুর বাড়িতে গিয়ে উঠবি, তাহলে আর তোকে সারাদিন কাজ করতে হবে না, আর আমি আর তুই সারাদিন আরাম করে খাওয়া দাওয়া করব, গল্প করব।
এই বলে তারা মা মেয়ে দুজনে রান্নাঘরে গিয়ে গরম গরম কষা খাসির মাংস এবং ভাত রান্না করে। আর সেই রান্নার গন্ধ দিশার নাক পর্যন্ত গিয়ে পৌঁছায়, কারণ তাদের দুই বাড়ির রান্নাঘর একেবারে পাশাপাশি ছিল। কিন্তু তারা দুই যায় একে অপরকে দেখতে না পেলেও দিশা ভালো মতো রান্নার গন্ধ পেয়ে বুঝতে পেরে যায় সেখানে কি রান্না করা হচ্ছে। কি মিথ্যাবাদী, আমাকে বলে গেল নাকি ওনার মায়ের শরীর খারাপ আর এখন গরম গরম খাসির মাংস রান্না করছে। আমি তো এখান থেকে গন্ধ পাচ্ছি। যার মায়ের শরীর খারাপ তারা কখনো আবার খাসির মাংস খেতে পারে? অসভ্য মেয়ে ছেলে একটা। দিশা বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে সারাদিন কাজ করে, রান্না বান্না করে এবং জামা কাপড় কাচে, এমনকি ঘর বাড়িও পরিষ্কার করে। অন্যদিকে তার বড় যা বাপের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে এসিতে বসে খাসির মাংস এবং ভাত খায় আর অনেক অনেক আরাম করে। আর এটাই ছিল দিশার বড় জায়ের শ্বশুর বাড়ির পাশে বাপের বাড়ি থাকার সুবিধা, যা তিলোত্তমা একেবারে কড়াই গন্ডাই উসুল করে নেয়। সন্ধ্যা হতে না হতেই তিলোত্তমার স্বামী সুজয় তাকে ফোন করে। কি গো, অফিস থেকে এসে তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কি আবার বাপের বাড়িতে চলে গেলে নাকি? আর এদিকে তো তোমার ছোট যা বেশ ভালো করে কষিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করছে। তুমি রাত্রেবেলা বাড়িতে এসে খাবার খাবে তো নাকি নাকি তোমার বাপের বাড়ি থেকে খেয়ে আসবে? দিশা যেহেতু খুব ভালো ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রান্না করে, তাই সেই লোভ তিলোত্তমা আর সামলে রাখতে পারে না। এই তো আমি এক্ষুনি আসছি, তারপর বাড়ি গিয়ে রসিয়ে কষিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। এই বলে তিলোত্তমা ফোন রেখে দেয় আর সে বাপের বাড়ি থেকে চা খেয়ে বাড়ির পাশে শ্বশুর বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বেরোতে যাবে। সেই সময় তার মা তাকে টিফিন কারি করে চিলি চিকেন এবং ফ্রাইড রাইস পাঠানোর জন্য আবদার করে। আরে মা, তুমি চাপ নিও না তো, তুমি তোমার ঘরের জানালায় আসবে, আমি ওখান থেকে ব্যাগ ঝুলিয়ে আমার জানালা দিয়ে তোমাকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের বাটি পাঠিয়ে দেবো। তাহলে কেউ দেখতেও পাবে না আর তোমাকে রাত্রিবেলা শুধু শুধু কোনো রান্না করতে হবে না। ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে ঘুমিয়ে পড়বে, কেমন? এই শুনে শ্রীজিতা দেবী ভীষণ পরিমাণে খুশি হয় আর তিলোত্তমা তখনই তার শ্বশুর বাড়িতে চলে যায়। ওহ দিশা, আর বলো না, মায়ের যা শরীর খারাপ, মায়ের পেছনে খাটতে খাটতে একেবারে আমার জীবনটা কয়লা হয়ে গেল জানো। যাক, রাত্রিবেলা কি রান্না করেছো বলো? খুব খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ দিদি, বুঝতেই তো পারছি তোমার বাপের বাড়ির রান্নাঘর থেকে ভালোই কিন্তু খাসির মাংসের গন্ধ দুপুরবেলা আসছিল, আর সেই গন্ধ শুকিয়ে আমরা বুঝে গেছি তোমাকে তোমার বাপের বাড়িতে গিয়ে অনেক খাটতে হয়েছে। ইস সোনা গো, খুব কষ্ট হয়েছে বলো। এসো এবার খেয়ে নাও। আমি তো ভাবলাম তুমি রাত্রিবেলা তোমার বাপের বাড়ি থেকে আমাদের জন্য খাসির মাংস নিয়ে আসবে। যাই হোক, এখন আর কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই। এই শুনে তিলোত্তমা ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় আর তার বদমাইশি যে দিশা ধরে ফেলেছে সেটা বুঝতে তিলোত্তমার বেশিক্ষণ সময় লাগে না। তখন তিলোত্তমা খাবার খেতে বসলে দেখে যে তার পাতে এক থালা জল ভাত এবং একটা কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে। কোথায় তিলোত্তমা মনে মনে আশা করেছিল সে রাত্রিবেলা আরাম করে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খাবে, সেই জায়গায় তাকে জল ভাত এবং পেঁয়াজ খেতে দেওয়া হয়েছে। আর এই দেখে তিলোত্তমা খুবই রেগে যায়। একই দিশা, সুজয় বললো যে তুমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করেছো, তাহলে সেই চিলি চিকেন আর ফ্রাইড রাইস কোথায়? আমার জন্য রাখোনি? তুমি কিন্তু এটা একদমই ঠিক করলে না দিশা। আরে দিদি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমার জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো রেখেছিলাম, কিন্তু খাওয়ার সময় না আমাদের কম পড়েছিল। আর তুমি যেহেতু দুপুরবেলা খাসির মাংস খেয়ে এসেছো আমি সেটা জানতে পেরেছি, তাই তোমার জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস রাখলাম না, আমরাই সব খেয়ে নিয়েছি। তবে তোমার জন্য জল ভাত রেখে দিয়েছি, তোমাকে যাতে রাত্রিবেলা না খেয়ে ঘুমাতে হয় সেই জন্য। এভাবেই দিশা তার বড় জায়ের উপর বদলা নিয়ে নিজের ঘরে চলে যায় আর তিলোত্তমা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সে যেহেতু মিথ্যা কথা বলে বাপের বাড়িতে পালিয়েছিল, তাই সে তার ছোট জায়ের মুখে কোনো কথাও বলতে পারে না, তাই তাকে কাঁচা পেঁয়াজ দিয়ে জল ভাত খেয়ে নিতে হয়। এভাবেই কিছুদিন কাটে আর প্রত্যেক দিনই তিলোত্তমা কোনো না কোনো অজুহাতে তার বাপের বাড়িতে গিয়ে আরাম করে। একদিন, কিরে তিলোত্তমা, কোথায় গেলি? এই দেখ, তোর বাবা তোর জন্য বাজার থেকে বড় বড় পাবদা মাছ নিয়ে এসেছিল, সেই জন্য আমি বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছি, তাই তোকে আমি পাবদা মাছের ঝোল আর ভাত দিতে আসলাম। দুপুরবেলা কিন্তু খাবারটা খেয়ে নিবি, কেমন? উফ মা, আমার আজকে ভীষণ পরিমাণে পাবদা মাছ খাওয়ার ইচ্ছে করছিল, আর তুমি যে আমার মনের কথাটা বুঝতে পেরেছো এটা দেখে আমার খুব ভালো লাগছে। এই শুনে তিলোত্তমার মা তাকে পাবদা মাছের ঝোলের বাটি ধরিয়ে দিয়ে সোফার উপর বসে পড়ে আর সোফায় বসে বসে কমলা দেবীর সঙ্গে গল্প করতে শুরু করে দেয়। তখন দিশা তাদের জন্য চা করে নিয়ে আসে, এমনকি চায়ের সঙ্গে তাদের খাওয়ার জন্য মুড়ি মাখা পর্যন্ত করে দেয়। সত্যি দিদি, আমার মেয়ে ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছে। শ্বশুর বাড়িতে আপনার আদরও পাচ্ছে আর পাশের বাড়িতে আমার আদরও পাচ্ছে, আর আমি সবসময় জানালা দিয়ে আমার মেয়েকে দেখতে পাই। এর থেকে বড় পাওনা মায়ের জন্য আর কি হতে পারে বলুন?
এই বলে সৃজিতা দেবী ঘন্টার পর ঘন্টা গল্প করে সেখান থেকে চলে যায়। আর দুপুরবেলা খেতে বসার সময় তিলোত্তমা মাছের পাত্র খুলে দেখে তাতে শুধুমাত্র তার মতো খাওয়ার জন্য একটা মাছই রাখা আছে, আর তার শ্বশুরবাড়ির কারোর জন্য তার মা কোনো মাছ পাঠায়নি। কিন্তু তাতেও তিলোত্তমার কিছু যায় আসে না, সে একাই পুরো পাবদা মাছের ঝোল খেয়ে নেয়। যেমন স্বার্থপর মেয়ে তেমন স্বার্থপর মা। সারা বেলা আমাদের বাড়িতে এসে ওই বুড়ি মহিলা গল্প করলো, ওদিকে আমি চা করে খাওয়ালাম, মুড়ি মাখা করে খাওয়ালাম, আর আমাদের জন্য একটাও মাছ পাঠায়নি। শুধুমাত্র নিজের মেয়ের জন্যই মাছ পাঠিয়েছে। হে ঈশ্বর, এই মা আর মেয়ে ঝামেলা থেকে আমাকে মুক্তি দাও। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। একদিন তিলোত্তমা শ্বশুর বাড়িতে আবার একটা অজুহাত দেখিয়ে তার বাপের বাড়িতে যাবে বলে রাস্তায় বেরিয়ে পড়ে। আর তখন তিলোত্তমা দেখে যে তার মা বেশ আনন্দে বাড়ির বাইরে দাঁড়িয়ে পাড়ার মহিলাদের সঙ্গে গল্প করছে। আর নিজের মাকে এত আনন্দিত দেখে তিলোত্তমা সেই আনন্দের কারণ কিছুতেই বুঝে উঠতে পারে না। ওই যে আমার মেয়ে তিলোত্তমা আসছে। এই তিলোত্তমা, তোকে একটা দারুণ সুখবর দেওয়ার আছে। জানিস আজকে আমাদের বাড়িতে কে এসেছিল? আমাদের বাড়িতে পাড়ার একটা নামকরা প্রমোটার এসেছিল, বাপ্পা। কেন গো, বাপ্পা প্রমোটার আবার তোমাদের বাড়িতে আসতে গেল কেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। সৃজিতা দেবী তখন তার মেয়েকে সব ঘটনা বলতে শুরু করে। আসলে সেদিন সকালবেলা প্রমোটার বাপ্পা সৃজিতা দেবীর সঙ্গে দেখা করতে আসে। সেই প্রমোটার বাপ্পা সৃজিতা দেবী এবং তার স্বামীর সঙ্গে কথা বলে। দেখুন, আজকালকার দিন তো বুঝতেই পারছেন, এখনকার দিনে বাড়িঘর বেশি আর নেই, সব জায়গাতেই তো বড় বড় আবাসন আর শপিং কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আর আপনাদের বাড়ির লোকেশনটা এত সুন্দর, তাই আমার আপনাদের বাড়িতে শপিং কমপ্লেক্স বানানোর জন্য ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। তাই আপনারা যদি অনুমতি দেন, আমি আপনাদেরকে 50 লক্ষ টাকা দেবো, আর তার বিনিময়ে আপনি আপনার বাড়িটা আমাকে দিয়ে দিন, আমি এখানে শপিং মল বানাবো। সৃজিতা দেবী এরকম 50 লক্ষ টাকা পাওয়ার লোভে একেবারে ছটফট করে ওঠে, আর সে বাড়ি দেওয়ার জন্য নিজের স্বামীকে রাজি করিয়ে নেয়। আর তিলোত্তমার বাবা মা তাকে কিছু না জানিয়েই বাপ্পার কাছ থেকে টাকা নিয়ে বাড়ির কাগজে সই করে দেয়। আর বাড়ি বিক্রি করার টাকা তারা স্বামী স্ত্রী নিজেদের নামে ফিক্সড ডিপোজিট করে দেয়। কিন্তু তিলোত্তমা যখন এই কথাটা জানতে পারে, তখন তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। তোমরা সেই সকাল থেকে এই কাণ্ড ঘটিয়ে বসলে, কিন্তু একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? আমি কি সুন্দর শ্বশুর বাড়ির পাশে বাপের বাড়ি হওয়ার সুখ ভোগ করছিলাম, কিন্তু এবার তুমি বাপের বাড়িতে, মানে আমি বাপের বাড়িতে কি করে যাব এবার? ও বাবা, উনি শ্বশুর বাড়িতে সংসার না করে সারাদিন বাপের বাড়িতে এসে পড়ে থাকবেন, আর আমি নাকি ওনার জন্য 50 লক্ষ টাকা ছেড়ে দেব? তোকে আর বেশি বাপের বাড়িতে আসতে হবে না, আর আমরা এখন অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে দূরে চলে যাচ্ছি। তাই তোর সঙ্গে মাসে কিংবা বছরে একবার হয়তো দেখা হবে। তুই যা, নিজের শ্বশুর বাড়িতে গিয়ে ভালো করে সংসার কর। এই বলে সৃজিতা দেবী নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। ফলে দিশার বড় যা মুখ কালো করে শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর তারপর থেকে কথায় কথায় সে বাপের বাড়িতে গিয়ে উঠতে পারে না। আর এখন যেহেতু তার বাপের বাড়ি অনেকটাই দূরে, তাই সেখানে সে যখন তখন যেতেও পারে না। তাই এখন তিলোত্তমা তার ছোট জায়ের সঙ্গে মিলেমিশে বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে। আর এভাবেই তাদের সংসার থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যায়। রতনপুর নামক এক গ্রামে রেশমি এবং সীমা দুই বোন তাদের বিধবা মায়ের সঙ্গে বাস করে। রেশমি ছোটবেলা থেকেই মা এবং বোনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এর ফলে তার ভালো করে পড়াশোনা শেখা হয় না। কিন্তু রেশমি শিক্ষিত হতে পারেনি বলে নিজের বোনকে পড়াশোনা শিখিয়ে বড় করে তোলে। সীমা যখন বড় হয়ে ওঠে, তখন বড় বোন ছোট বোনের বিয়ে দেওয়ার জন্য ভালো পরিবারের সম্বন্ধ খুঁজতে শুরু করে। কারণ সীমা দেখতে খুবই সুন্দরী ছিল। তাই রেশমি তাদের গ্রামের খারাপ পরিবেশে তার অবিবাহিত বোনকে বেশি দিন রাখতে চায় না। কিছুদিনের মধ্যে সীমার সঙ্গে পলাশের বিয়ে ঠিক হয়। পলাশ এবং তার মা রত্না দেবী বিয়ের সময় যেহেতু বেশি যৌতুক দাবি করে না, তাই রেশমি খুবই খুশি হয়। কিছুদিনের মধ্যেই সীমার সঙ্গে পলাশের ধুমধাম করে বিয়ে হয়। দিদি, আমার তো বিয়ে হয়ে গেল, কিন্তু তুই আমার বড় বোন, তবুও তুই নিজে বিয়ে করলি না কেন? আমি ভেবেছিলাম তোর বিয়ে হলে আমি খুব আনন্দ করব, কিন্তু তুই ইচ্ছা করে আমার বিয়েটা আগে দিয়ে দিলি। বিয়ে হয়ে গেছে বলে বেশি বড় বড় পাকা পাকা কথা বলতে হবে না। আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি কোনোদিনও বিয়ে করব না। তুই তোর স্বামীকে নিয়ে সুখে সংসার কর, কারণ তুই ভালো থাকলে আমি আর মা এমনিতেই ভালো থাকবো। কিছুক্ষণ পর সীমা তার শ্বশুর বাড়িতে চলে যায়। প্রথম কিছুদিন সীমার সংসার বেশ ভালোই চলছিল, কিন্তু তারপরে হঠাৎ করে একদিন পলাশ মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে আসে। নিজের স্বামীকে এভাবে মদ খেয়ে বেহুশ অবস্থায় দেখে সীমা খুবই কষ্ট পায়, কারণ তার একেবারেই এরকম মাতাল স্বামী পছন্দ নয়। পলাশ, আমি ভেবেছিলাম তুমি হয়তো গ্রামের প্রত্যেকটা ছেলের থেকে আলাদা,
এই গ্রামের সন্ধ্যা হতে না হতেই সব ছেলেরা মদের বোতল নিয়ে বসে পড়ে। তুমিও তাদের দলে নাম লেখালে। আর বিয়ের আগে তুমি আর তোমার মা কি বলেছিলে, যে তোমার কোনো নেশা ভাঙ কোনো কিছুর বদ অভ্যাস নেই? এই শোন, বেশি বড় বড় কথা বলিস না, এমনিতেই আমার মেজাজ গরম হয়ে আছে। আর বিয়ের সময় তোর গরিব দিদি থেকে আমি একটা টাকাও যৌতুক নেইনি, সুতরাং একটা মিথ্যা কথা বলিস তো কি হয়েছে? সীমা এসব কথা কিছুতেই মানতে চায় না, তাই সীমা এবং পলাশের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। সেই সময় রত্নাদেবী তাদের ঝামেলা থামাতে আসে। মা, তুমি কিন্তু ওকে বেশি বাড়াবাড়ি করতে বারণ করে দাও, তা না হলে ওর ওপর কিন্তু আমার হাত উঠে যাবে। আমি তোমার নিজের পকেটে টাকা দিয়ে মদ খেয়েছি, আমি তোর কাছ থেকে একটা টাকাও চাইনি, তাই না? আর সীমা যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো বলে দিলাম। এই বলে পলাশ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। রত্নাদেবী ছেলের এমন খারাপ ব্যবহারে বৌমার সামনে লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে থাকে, কিন্তু সীমা তার শাশুড়ি মাকেও ছেড়ে কথা বলে না। আপনি যখন জানতেন আপনার ছেলের স্বভাব ভালো নয়, আরো প্রত্যেকদিন এরকম নেশা করে, তাহলে বিয়ের আগে আমার পরিবারকে সব সত্যি কথা জানিয়েই দিতে পারতেন। আপনি প্রতিটা পদক্ষেপে আমাদেরকে মিথ্যা কথা বলে এসেছেন, আর এখন আপনার আর আপনার ছেলের মিথ্যার জন্য আমাকে শাস্তি পেতে হচ্ছে। তুমি এমন করে রাগ করো না বৌমা, আমি জানি আমরা মিথ্যা কথা বলে খুব ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমার ছেলে আগে এমন ছিল না। কয়েক মাস আগে থেকে ও এমন ধরনের নেশা ভাঙ করা শুরু করেছে। ওর এই বদ অভ্যাসের ব্যাপারে জানাজানি হলে কোনোদিনও ছেলেকে বিয়ে দিতে পারবো না, সেই ভেবে তোমাদেরকে আমি সত্যি কথা বলিনি। রত্নাদেবীর স্বামীরা দুই ভাই ছিল। বড় ভাইয়ের নাম বিমল এবং ছোট ভাইয়ের নাম কমল। বিমল বরাবরই ভীষণ পরিশ্রমী প্রকৃতির ছিল, কাজ করতে কখনো তার কোনো রকমের অলসতা ছিল না। সেই কারণে বিমল বরাবর রাত দিন কাজ করে টাকা জমিয়ে গ্রামে অনেক জমি জায়গা কেনে, আর সেই জমিতেই বাড়ি তৈরি করে। অপরদিকে কমল সবসময় জুয়া খেলা নেশা ভাঙ নিয়ে আনন্দে মেতে থাকে, আর নিজের দাদার টাকা দুই হাতে করে ধ্বংস করে। একদিন বিমলের সঙ্গে রত্নার বিয়ে হয়, আর বিয়ের 1 বছর পর পলাশ জন্মগ্রহণ করে। বিমল তারপর তার ছোট ভাইকে দেখে শুনে বিয়ে দিলে তার ছোট ভাইয়েরও 2টো ছেলে হয়। যতই দিন যেতে থাকে ততই কমলের 2 ছেলে একেবারে কমলের মতোই নেশাগ্রস্ত তৈরি হয়। তারপর একদিন হঠাৎ করে ট্রেন অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যায়, কিন্তু ও মারা যাওয়ার আগে ওর সমস্ত সম্পত্তি ও ছোট ভাইয়ের 2 ছেলের নামে আর আমাদের ছেলের নামে লিখে দিয়ে যায়, কিন্তু বেশি অংশ লিখে দেয় আমার ছেলের নামেই। তারপর থেকে কমল এবং কমলের 2 ছেলে উঠে পড়ে লাগে যাতে পলাশকেও খারাপ করে দেওয়া যায়। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তারা পলাশকে ফোন করে মদ পান করার জন্য ডাকে, আর পলাশ সেখানে গিয়ে নিজের স্বভাব খারাপ করে ফেলে। বিয়ের আগে যেহেতু আমি ছিলাম না, তাই পলাশ যা ইচ্ছে তাই করতেই পারে, কিন্তু বিয়ের পরে আমি আমার স্বামীর এমন বাজে নেশা করার অভ্যাস মেনে নিতে পারবো না। তুমি যদি আমার ছেলেকে খারাপ সঙ্গ ত্যাগ করাতে পারো তাহলে এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। সেদিনের পর থেকে সীমা প্রত্যেকদিন পলাশের সঙ্গে ঝামেলা করলেও পলাশ তার বউয়ের কোনো কথাই শোনে না। প্রত্যেকদিন সন্ধ্যা 7টা-8টা নাগাদ পলাশ তার ভাইদের সঙ্গে মদের আসরে গিয়ে বসে পড়ে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন, পলাশ, আমি 2 মাসের অন্তঃসত্ত্বা, তুমি দয়া করে এবার এসব ছাইপাশ খাওয়া বন্ধ করো, কারণ কিছুদিন পর যখন আমাদের সন্তান জন্ম নেবে তখন নিজের বাবার এরকম বদ অভ্যাস দেখলে ওর উপরে প্রভাব পড়তে পারে। সীমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে পলাশ খুশি হয় ঠিকই, কিন্তু এই সুখবর পলাশকে আসরে যাওয়া থেকে আটকাতে পারে না। পলাশ, তোর তো বিয়ে হয়ে গেল, কিন্তু আমার 2 ছেলের যে কি হবে কি জানি। আচ্ছা, তুই যে রোজ রোজ আমাদের সাথে আসর বসাতে আসিস, তোর বউ তোর সাথে বাড়িতে ঝামেলা করে না? আর বলো না কাকা, বাড়িতে এই নিয়ে অশান্তি লেগেই আছে। এসব কারণে আমি ভাবছি বদভ্যাস ছেড়ে দেবো। আর তোমাদের একটা সুখবর দেওয়ার আছে, আমার বউ অন্তঃসত্ত্বা, কিছুদিনের মধ্যে তুমি কাকা দাদু হয়ে যাবে। তাই এখন বউয়ের খেয়াল রাখতে হবে কাকা, তাই কালকে থেকে আর আসবো না। সীমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে কমল এবং তার 2 ছেলে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ পলাশের সন্তান জন্ম নিলে আর সেই সন্তান যদি ছেলে হয় তাহলে সব সম্পত্তি এমনিতেই পলাশের সন্তান হড়প করে নেবে। তার উপরে কমলের 2 ছেলের গ্রামে যা বদনাম, তাতে দুজনের বিয়ে হওয়া খুবই মুশকিল ছিল, তাই তাদের সন্তান জন্ম দেওয়া অনেক দূরের বিষয়। পলাশ সেদিন সেখান থেকে তাড়াতাড়ি উঠে যেতে চাইলেও কমল এবং তার 2 ছেলে মিলে জোর করে পলাশকে মদ্যপান করিয়ে দেয়। পলাশ তাড়াতাড়ি করে নেশাগ্রস্ত অবস্থায় উঠে বাড়ি যেতে যাবে, সেই সময় বুড়ো কমল নিজের লাঠি দিয়ে পলাশের মাথায় ধরে আঘাত করে, ফলে পলাশ আর্তনাদ করে মাটিতে পড়ে যায়, আর সেই মুহূর্তে পলাশ নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই খবর রত্ন এবং সীমার কাছে পৌঁছালে তারা কান্নায় ভেঙে পড়ে। আমি বারবার বারণ করেছিলাম ওদের সাথে মিশতে হবে না,
নেশা করতে হবে না, তবুও পলাশ কোনোদিনও আমার কথা শোনেনি। এখন আমি অন্তঃসত্ত্বা, এখন আমি কোথায় যাব? আমি ভালো করে জানি পলাশকে আমার দেওর আর দেওরের বদমাইশ দুই ছেলে মেরে ফেলেছে, কিন্তু ওদের সঙ্গে পুলিশের ভালো ভাব আছে, সেই কারণে এই খবর কোনোদিনও বাইরে বেরোবে না। আর আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে ওরা আমাকে আর তোমাকেও মেরে ফেলবে। এবার আমরা কি করব মা? পলাশের পরে এখন আমাদের কাছে আর কেউ বেঁচে নেই যে আমাদের প্রাণ রক্ষা করবে। আর এই জমি ওরা যদি নিজেদের নামে লিখে নেয় তাহলে তো আমরা পথে বসবো। আমি তোমাকে আরেকটা সত্যি কথা বলিনি বৌমা, আমার এক ছেলে নয়, আমার দুই ছেলে। পলাশের একটা দাদা আছে যার নাম সুজয়। ছোটবেলায় সুজয় জন্ম নেওয়ার পর ওর মানসিক সমস্যা হয়েছিল, তাই সবাই মিলে আমরা ওকে পাগলা গড়দে ভর্তি করেছিলাম। তারপর থেকে আমি পলাশকে নিয়েই বেঁচেছিলাম। এখন যে করে হোক আমাদের সুজয়কেই ফিরিয়ে আনতে হবে। সীমা এই কথা শুনে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সীমা এবং তার শাশুড়ি মা রত্নাদেবী তাড়াতাড়ি করে পাগলা গড়দে গিয়ে সুজয়কে ছাড়িয়ে নিয়ে আসে। এমন সময় সীমার মাথায় একটা বুদ্ধি আসে। সীমা এবং রত্নাদেবী কাঁদতে কাঁদতে রেশমিকে সব ঘটনা বলে। তোর জীবনে এত কিছু হয়ে গেল, কিন্তু তবুও তুই আমাকে কিছুই বলিসনি। তোকে এরকম শ্বশুর বাড়িতে বিয়ে দেওয়ার আগে আমার একবার খবর নিয়ে নেওয়া উচিত ছিল। আমি যদি ভালো করে দেখে শুনে তোর বিয়ে দিতাম তাহলে আজকে তোকে এই দিনটা দেখতে হতো না সীমা। দিদি, আমার ভাগ্যে যা লেখা ছিল সেটাই হয়েছে, এই নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই। কিন্তু এখন আমাদের জীবনে যে বিপদ এসেছে সেই বিপদ থেকে একমাত্র তুই আমাদের উদ্ধার করতে পারবি। আমি তোকে কিভাবে উদ্ধার করব বোন? তুই শুধু একবার আমাকে বল, তুই যা বলবি আমি তাই করব। আমি শুধু চাই তোর যাতে আর কোনো ক্ষতি না হয়। আমার বদমাইশ শ্বশুরবাড়ির লোকেরা পলাশ মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিতে চাইছে, আর ওরা আমাকে আর আমার শাশুড়ি মাকেও মারার জন্য উঠে পড়ে লেগেছে। সেই কারণে আমি চাই তুই আমার পাগলা দেওরকে বিয়ে করে আমাদের বাড়ির বৌমা হ, আর তারপর তুই ওদেরকে শায়েস্তা করবি। প্রথমে রেশমি কিছুতেই পাগল সুজয়কে বিয়ে করতে রাজি হয় না, কিন্তু সে তার বিধবা বোনের মুখের দিকে তাকিয়ে সুজয়কে বিয়ে করে। সকলের অজান্তেই সেই বিয়ে হলে কমল এবং তার বদমাইশ দুই ছেলে সেই বিষয়ে কিছু টের পায় না। বিয়ের পর একদিন কমল তার দুই ছেলেকে নিয়ে রত্নাদেবীর কাছে আসে। এই যে রত্না বৌদি, অনেক হয়েছে, তুমি আর তোমার বিধবা বৌমা এই বাড়ি ফাঁকা করো, কারণ আমি আমার দুই ছেলের বিয়ে দিয়ে এই বাড়ি দখল করে নেব। সুতরাং তুমি যদি ভালোই ভালোই তোমার ছেলের অংশের সম্পত্তি আমার নামে লিখে দাও তো ভালো, তা নাহলে তোমাদেরকে মেরে সবকিছুর মালিক হয়ে যাবো আমরা। ঠিক এমন সময় রেশমি সুজয়কে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। আপনার এই আশায় আমি জল ঢেলে দেব, কারণ কাকা শ্বশুর মশাই পলাশ মারা গেছে তো কি হয়েছে, আমার বর সুজয় অর্থাৎ শাশুড়ি মায়ের বড় ছেলে এখনো বেঁচে আছে। আপনি আর আপনার দুই বদমাইশ ছেলে এই সম্পত্তির একটা কানাকড়ি পর্যন্ত পাবেন না। সুজয়কে দেখে কমল ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ সে ভাবতেই পারেনি যে পাগলা সুজয়কে রত্নাদেবী পাগলা গড় থেকে ছাড়িয়ে নিয়ে আসতে পারে। ও বাবা, তুমি তো দেখছি তোমার পাগল বড় ছেলেকে আদর যত্ন করে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছো, তার উপরে তার আবার বিয়ে পর্যন্ত দিয়ে দিয়েছো। আমি যদি গ্রামের সবাইকে খবর দিই যে তোমার বাড়িতে একটা পাগল থাকে, তাহলে গ্রামের সবাই ভয়ে এমনিতেই তোমাদেরকে তাড়িয়ে দেবে। আপনার যা করার আছে আপনি করে নিন, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন এখান থেকে বাড়ির বাইরে একটা পাও রাখবে না। কমল রেশমির কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়। সেই জন্য কমল এবং তার দুই ছেলে মিলে সকলকে লাঠির বাড়ি মারতে শুরু করে। তারা সকলের উপর ভীষণ পরিমাণে অত্যাচার করছে। এমন সময় একটা লাঠির বাড়ি গিয়ে লাগে সুজয়ের মাথায়, ফলে সুজয় সেই মুহূর্তে নিজের স্মৃতিশক্তি ফিরে পায় আর সে সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। সুজয় কিছুতেই তার পরিবারের উপর এরকম অত্যাচার সহ্য করতে পারে না। তোমাদের এত বড় সাহস যে সম্পত্তির জন্য আমার পরিবারের উপর অত্যাচার করছো? আর আমি সবার কথা বুঝতে পেরেছি যে তোমরাই আমার ভাইকে মেরে ফেলেছো। আমি তোমাদের কাউকে ছেড়ে কথা বলবো না। এই বলে সুজয় তাদেরকে ভীষণ পরিমাণে মারতে শুরু করে। আর সুজয় অনেক বলিষ্ঠ হওয়ায় তার শক্তির কাছে কেউ পেরে ওঠে না। সুজয়ের সঙ্গে সঙ্গে রেশমি আর সীমাও যোগদান করে। এরকম ভীষণ পরিমাণে মার খেয়ে কমল এবং তার দুই ছেলে সব সত্যি ঘটনা স্বীকার করতে বাধ্য হয়। এই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের লোকেরা কমল এবং তার দুই ছেলের উপর থুথু করতে থাকে। ফলে পুলিশ গ্রামের লোকের চাপে বাধ্য হয়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এভাবে বেশ কিছু মাস কাটে। রেশমি সুজয়কে শহরের বড় বড় ডাক্তার দেখিয়ে চেক আপ করায়। ফলে সুজয় আরো বেশি পরিমাণে সুস্থ ও সবল হয়ে ওঠে। মা, তোমরা কোনো চিন্তা করো না, আমি আর রেশমি তোমাদের সবার খেয়াল রাখবো। আর বিশেষ করে আমার ছোট ভাইয়ের বউয়েরও অনেক খেয়াল রাখবো, কারণ ও তো কিছুদিন পরেই মা হবে। যে পরিস্থিতিতে আমাদের দুই বোনের বিয়ে হয়েছে তার জন্য আমার খুব খারাপ লাগছে,
কিন্তু আজকে তোর জন্য আমি এত ভালো সংসারের বউ হতে পেরেছি, তাই আমি তোকে অনেক ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের মধ্যে যে পলাশ নেই, তাই আমার খুব কষ্ট হচ্ছে তোর জন্য। আমার বর নেই তাতে কি হয়েছে দিদি, তবু আমি তোর সঙ্গে মিলেমিশে সংসার করব। আর আমি জানি তুই আমার সন্তানকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসবি। তুই যেভাবে আমাদের প্রাণ বাঁচিয়েছিস, তাই তোকে তো আমার ধন্যবাদ জানানো উচিত। কিছুদিনের মধ্যে সীমা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর থেকে দুই বোন মিলেমিশে একই সংসারে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।